আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্র। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান, গণহত্যার বিচার এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন, পাড়া মহল্লার সর্বত্রই প্রতিবাদের ঝড়। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই, অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার মোটিভ যারা পুড়িয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী, বললেন সংস্কৃতি উপদেষ্টা। শাহবাগ থানায় মামলা, তদন্ত কমিটি গঠন। পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে মন্তব্য বিশ্লেষকদের। বাহিনী পুনর্বিন্যাসে সংস্কার কমিশন গঠনের প্রস্তাব। এবং সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না জাসদ, ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাবনা। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণী সংলাপের মূল লক্ষ্য, জানালেন আলী রিয়াজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। কয়েক লাখ মানুষের এই গণজমায়েত সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিন ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। বিশাল এই জমায়েত থেকে মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গণহত্যার বিচার এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ক্যামেরায় ছিলেন এহসানুল কলি সজন, ইমদাদুল হক ও হাসিবুল স্টালিন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় যখন নিশ্চুপ গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, তখন বাংলাদেশ জানিয়ে দিল রুখে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, ফিলিস্তিন ফিলিস্তিন। গাজার হাজার হাজার শহীদ ও নারী শিশুদের জন্য হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে বাংলার মুসলমান ও শান্তিপ্রিয় মানুষের। ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখ লাখ মানুষ। বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দেশের ইতিহাসের অন্যতম এই গণজমায়েত। স্পষ্ট বার্তা আসে, গাজা উইল বি ফ্রি। اليوم نحن نشاهد في فلسطين أن إسرائيل تهجم في هذه الأيام وفي الأيام القادمة على الإسرائيليين المظلومين منذ 70 عاما أو أكثر من ذلك। যে জমায়েতের শুরু হয় সকাল থেকেই, দুপুর না হতেই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজমায়েত ছড়িয়ে পড়ে রমনা পার্ক, প্রেস ক্লাব পল্টন, শাহবাগ, বাংলা মোটর সহ পুরো ঢাকা শহরে। রাজপথ থেকেই ফিলিস্তিনিদের জন্য সংহতি জানিয়েছেন কয়েক লাখ মানুষ। দুপুর হতেই একে একে ছুটে আসেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, বিএনপির সালাউদ্দিন আহমদ, জামাতে ইসলামের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদরা। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? জাতিসংঘ জবাব চায়, গাজায় গণহত্যা কেন?
জাতিসংঘ জবাব চায়। বিকেলে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে, সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। এক, জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। সবশেষে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেন সবাই। এই সোহরাওয়ার্দী উদ্যানের লাখ লাখ মানুষের জমায়েত থেকে স্পষ্ট করে বার্তা দিচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা, ইসরায়েলের যে বর্বরতা, নিষ্ঠুরতা, এসব আর সহ্য করা হবে না। গোটা বিশ্বের 57টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সহ যারা মানবিক, যাদের মধ্যে শান্তিপ্রিয় মনোভাব রয়েছে, তারা আর কেউ সহ্য করবে না। দেশে কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে এমন জমায়েত হচ্ছে, আওয়াজ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে। সবাই স্পষ্টভাবে বলছেন ইনশাআল্লাহ শান্তি আসবেই, ইসলামের বিজয় হবে এই জমায়েতে, এই আওয়াজে। আব্দুল সজীব, এটিএন বাংলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজধানী ঢাকা যেন আজ হয়ে উঠেছে ফিলিস্তিনের প্রতিচ্ছবি। ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দিনভর সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে সকলের কণ্ঠে এক সুর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। মার্চ ফর গাজা এসে তারা বলছেন সুযোগ পেলে যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। দেখুন মাঝারুল হক মুহাজিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা আর বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফেসে উঠেছে বাংলাদেশ। 56,000 বর্গমাইলের প্রতিটি মানুষ যেন কাঁদে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য। তাই তো যেভাবে পেরেছেন ছুটে এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এলাকাগুলো পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসে মানুষ। মিছিলগুলো শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, মৎস্য ভবন দিয়ে উদ্যানে এসে মিলিত হয়। ইসরায়েল নিপাত যাক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার মুক্তির জন্য, ফিলিস্তিনের মুক্তির জন্য, গাজাবাসীর মুক্তির জন্য আমরা এখানে এসে উপনীত হয়েছি। আমরা জিহাদ করার জন্য প্রস্তুত। আমাদের যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয় যুদ্ধ করার জন্য, ইনশাআল্লাহ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। বিশ্বের সমস্ত মুসলমান যদি এভাবে জেগে ওঠে, ইনশাআল্লাহ অবশ্যই খুব দ্রুত সময়ে আগ্রাসী এবং দখলদার ইসরায়েলি বাহিনীর থেকে ফিলিস্তিন এবং গাজার অধিবাসীরা মুক্তি পাবে। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে অভিনব কায়দায় প্রতিবাদ জানান কেউ কেউ। সকলের দাবি এক, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো। পারলে ইসরায়েলের প্রতি এক সমুদ্র ঘৃণা নিয়ে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে চান দেশের তরুণরা। এই সেইয়া আমরা এই নিয়ে প্রস্তুতি রয়েছি। ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের হয়ে ইনশাআল্লাহ যুদ্ধ করব। I urge to every Muslim to boycott every product of Israel and US also. আমরা তো ইচ্ছা করলে ফিলিস্তিন যেতে পারবো না। আমরা তো এখানে থেকে প্রতিবাদ জানাতেছি, সব মুসলমান ভাই যদি এক হয় অবশ্যই ইনশাআল্লাহ একটা কুল কিনারা হবে। এ সময় এই আয়োজনের উদ্যোক্তা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশকে ধন্যবাদ জানান সবাই। সকলের প্রত্যাশা, এভাবেই একসাথে থাকলে কখনো পথ হারাবে না বাংলাদেশ। এই দেশে যত মতই থাকুক না কেন, ফিলিস্তিন ইস্যুতে আমরা যে সবাই এক, তারই যেন প্রমাণ মিলল আজ। তাই তো সবার সাথে এক সুরে বলতে হয়, প্রিয় ফিলিস্তিন, তোমার মুক্তির অপেক্ষায় গোটা দেশ। রক্ত দিয়ে না হলেও চোখের পানি দিয়ে রবের দরবারে দোয়া করছেন এদেশের সর্বশ্রেণী পেশার মানুষ। প্রিয় ফিলিস্তিন, তুমি হবেই স্বাধীন ইনশাআল্লাহ। ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি থেকে মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা,
ঢাকা। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির মোটিভ যারা পুড়িয়ে দিয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী। জুলাই গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করে তারা এসব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এদিকে সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, একটি ছেলে চারুকলার ৩ নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করে আগুন দিয়ে একই পথে ছবির হাটের দিকে পালিয়ে গেছে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে ঢাবি কর্তৃপক্ষ। মিজান শাহজাহানের রিপোর্ট। চারুকলায় আগুনে পুড়ে গেছে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রধান মোটিভ ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি। এই সময় আংশিক পুড়ে গেছে শান্তির প্রতীক পায়রার প্রতিকৃতিও। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মূল আকর্ষণ ২০ ফুট উঁচু শেখ হাসিনার মুখাকৃতি। বাঁশ ও বেত দিয়ে মাসব্যাপী কাজ করে এটিকে তৈরি করে চারুকলার শিক্ষার্থী ও শিল্পীরা। শুধুমাত্র ২টি মুখাকৃতি পুড়ে যাওয়াকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। এদিকে সিলেটের সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, বৈশাখের অনুষ্ঠান আয়োজনে কোনো শঙ্কা নেই। ফ্যাসিবাদীদের যে কোনো তৎপরতা রুখে দিতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধর নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এর আগে চারুকলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে। সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তিকে উপলক্ষ করে এই সময়ে উৎসবের আমেজ বিরাজ করে চারুকলায়, কিন্তু এবার অনাকাঙ্ক্ষিত নাশকতার খবরে কিছুটা ভাটা পড়ল সেই উৎসবে। শিক্ষার্থীরা বলছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে যারা এই ধরনের নাশকতা ঘটিয়েছে তাদের শনাক্ত করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এ ধরনের নাশকতার দুঃসাহস কেউ আর না দেখায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীর রাওয়াতে এক সেমিনারে বক্তারা বলেন, এজন্য ষড়যন্ত্রকারীরা নতুন করে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করছে। বিগত সরকার ও কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা জনগণের কাছে বাহিনীকে চরমভাবে বিতর্কিত করেছে মন্তব্য করে সশস্ত্র বাহিনী পুনর্বিন্যাসে সংস্কার কমিশন গঠনের প্রস্তাবও করেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহমান বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মাহাত্ম্য নষ্ট করে। আমরা দেখতে পাচ্ছি হেজিমনিক ভারত এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা সেনাবাহিনী সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা তারা চায় না। তারা এই দেশকে শোষণ এবং শাসন করতে চায়। এই ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ নাই। প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কোন সদস্য যেন ভারতে পাঠানো না হয়, এটার জন্য সেনা প্রধানকে বা অন্যান্য প্রধানদেরকে অনুরোধ করব। এ সময় সশস্ত্র বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতি মুক্ত করতে দ্রুত সংস্কার কমিশন গঠনের দাবি জানান বক্তারা। সশস্ত্র বাহিনীর ভূমিকাকে কিভাবে আরো গঠনমূলক করা যায়, কিভাবে জনসম্পৃক্ত করা যায়, ইতিবাচক করা যায়, সেদিকে আমাদের এখন মনোনিবেশ করা প্রয়োজন। এই টোটাল ডাইমেনশনটাকে রিয়ালাইজ করার জন্য, এটাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের অবিলম্বে একটি সশস্ত্র বাহিনী
সংস্কার কমিশন গঠন করা অত্যন্ত জরুরি। এছাড়াও সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের দেশগুলোর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না বাংলাদেশের জাসদ। সংসদ ভবনের LD হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে জাসদ নেতারা জানান, মুক্তিযুদ্ধ ও 24শে গণঅভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠক আগামী মাসের মাঝামাঝি শেষ হবে। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতেই রাজনৈতিক দল সহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের করা 6টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত জানিয়েছেন দলগুলো। তাদের মতামতের ভিত্তিতে ইতিমধ্যে 6টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কর্মকৌশল প্রণয়নের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের LD হলে বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার জরুরি এই বিষয়ে সকলেই একমত। ইতিমধ্যে 6টি রাজনৈতিক দলের সঙ্গে হওয়া সংলাপের কথা উল্লেখ করে আলোচনা অব্যাহত রাখার কথা জানান তিনি। আমরা আসলে সকলেই একমত যে এখানে একটি সংস্কার, রাষ্ট্র সংস্কার করা জরুরি এবং এই রাষ্ট্র সংস্কারের বক্তব্য আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই দাবি আসলে জনগণ। এই প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে সংস্কারের পথ নির্ধারণ করা, কিভাবে কোন কোন বিষয়কে আমরা গুরুত্ব দেব, কিভাবে অগ্রসর হব। সংলাপ শেষে জাসদ নেতারা জানান, কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একমত তারা। তবে সংবিধানের 4টি মূলনীতি, নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে কিছু ক্ষেত্রে ভিন্ন মত রয়েছে তাদের। একতরফাভাবে 4টি রাষ্ট্রীয় মূলনীতিকে বাতিল করার কথা বলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কাজে তারা যদি সংবিধান থেকে ধর্মভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি তারা এখান থেকে সুপারিশ করে, এগুলো পরিষ্কার করে একটা সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান, সেকুলার সংবিধান, তো সেক্ষেত্রে একটা সমাধানে আসতে পারে। বিকালে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয়। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। কিছু লোক নির্বাচনকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসরদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, দ্রুত দুর্নীতিবাজ লুটেরাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। দেশকে সঠিক পথে আনতে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন জয়নুল আবেদীন। সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক আওয়ামী MP মোর্শেদ আলমের সম্পদের হিসাব জনগণের সামনে তুলে আনার আহ্বান জানান তিনি। এমন সরকার আসুক যে সরকার আবারও হাসিনার মতো ফ্যাসিস্ট হোক, তাই আমার নেতা তারেক রহমান বারবারই একটি নির্বাচনের কথা বলে। কিন্তু ইদানিং কিছু লোক যারা একদিকে গণতন্ত্রের কথা বলে, একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে, আরেকদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে গণভোট, আগে স্থানীয় সরকারের নির্বাচন। এসব তালবানা করে হাসিনার ফ্যাসিস্টদেরকে আবার ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে তার এই ইঙ্গিত বহন করছে। যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক নীতি আরোপ করায় বাংলাদেশ সহ অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। এ থেকে উত্তরণে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি, বাণিজ্য নীতি ও কর ব্যবস্থাপনায় সংস্কারের কথা জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর FTC-তে এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। অন্যদিকে রপ্তানি পণ্যের বহুমুখিতা ও বৈচিত্র্য বাড়ানোর কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
এর পক্ষে বিপক্ষে অংশ নেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকগণ। বৈচিত্র্য এবং বিকল্প দুইটা ভিন্ন বিষয়। এতে 10 দফা দাবি তুলে ধরে রপ্তানি পণ্যের বহুমুখিতা ও বৈচিত্র্যতা বাড়ানোর কথা বলেন ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জানান এর মাধ্যমে বাড়তি শুল্ক মোকাবেলায় কিছুটা সক্ষম হবে বাংলাদেশ। চামড়া শিল্প শঙ্কিত হচ্ছে, পাট শিল্প শঙ্কিত হচ্ছে, আমরা নির্ভরশীল হয়ে পড়ছি আমাদের পোশাক শিল্পের অবশ্যই। তাই আমরা পোশাক শিল্পের বাইরে পণ্যের বহুমুখীকরণ রপ্তানির মাধ্যমে আমরা এই সুপারিশটা করছি। দ্বিতীয়ত, আমাদের রপ্তানি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের মধ্যে মাত্র সীমাবদ্ধ। আমরা নতুন নতুন বাজার খুঁজে পাবার জন্য আমরা আহ্বান করছি। প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা। তা মোকাবেলা করা কঠিন হলেও ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ ও বাণিজ্য নীতিতে সংস্কার আনতে হবে। আমাদের যে বাণিজ্যিক ব্যবস্থাটা আমাদের দেশে, এখানে কিছু সংস্কার করা দরকার এবং এই যে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা, সেখানেও অনেকেই যে দ্বিপাক্ষিকভাবে বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হচ্ছে, আমাদেরকেও সেই রকম পর্যায়ে যেতে হবে, যেটা কিনা বহুল আলোচিত, সেটাকে বলা হয় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, FTA। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ইস্যুতে ভারতের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশকে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন সিপিডির এই নির্বাহী পরিচালক। প্রতিযোগিতায় মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকগণ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ ও অবকাঠামোগত সংকট নিরসন করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বান্দরবানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের স্থান ও জেলা দায়রা জজ আদালত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় আইন উপদেষ্টা জানান, দেশের আদালতগুলোতে বিচারক ও অবকাঠামোগত সংকট থাকায় বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন। এসব দিক বিবেচনা করে খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভূমি কমিশন আইন ও পারিবারিক আদালতের বিষয়গুলো পর্যালোচনা করার কথাও জানান তিনি। এর আগে বান্দরবান জজ আদালত ভবন ও এজলাস পরিদর্শন এবং আইনজীবীদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে, এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বললে শুরু করবে, এটা সিদ্ধান্ত নাকি চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায়, সালিশে ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলকভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালতগুলোকে আপনার মানে আরো অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কাজে লাগানো যায় আরো বেশি করে, সেগুলি চিন্তা করে দেখছে। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা প্রাথমিক চিন্তা। ওয়াসার পানি নিরাপদ বলে দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তারা। ওয়াসা জোন 6 নির্বাহী প্রকৌশলী ইমরানুল ইসলাম জানান, সম্প্রতি গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে দেখা যায় ওয়াসার পানিতে নয়, বরং বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার না করায় সেখানে জন্ম নিয়েছে পোকামাকড়। জানান, ট্যাঙ্ক পরিষ্কারের পর এখন বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রায় 4 লাখ সংযোগের মাধ্যমে 2 কোটিরও বেশি মানুষকে পানি সরবরাহ করে আসছে ঢাকা ওয়াসা। সম্প্রতি ওয়াসার পানিতে পোকা পাওয়া যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে ঢাকা ওয়াসার একটি দল। অভিযোগকারীদের বাসায় গিয়ে দেখা যায় পোকামাকড় ওয়াসার পানিতে নয়, রয়েছে ভবনের অপরিষ্কার ট্যাঙ্কে। দীর্ঘদিন ধরে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার না করায় জন্ম নিয়েছে পোকা। বিষয়টি স্বীকারও করেন সেই গ্রাহকরা। এই এলাকাতে আমাদের একটা ছোট্ট একটা প্রবলেম আছে, এটা আসলে আমরা কেউ স্বীকার করি না। সেটা হচ্ছে আমরা আসলে বাড়িঘর পরিষ্কার করতে চাই না বা ট্যাঙ্কিও পরিষ্কার করতে চাই না। তো ট্যাঙ্কি পরিষ্কার করলে পরে অনেকখানি কমে আসে। এলাকায় সবারই আর কি বাসায় পোকাটা, তবে আপনার ট্যাঙ্কি ওয়াশ করার পরে আর পোকাটা আসতেছে না। রিজার্ভ ট্যাঙ্কি ছিল নিচে এবং উপরে 2টা ট্যাঙ্কি, সেটা ওয়াশ করার পরে এখন আমরা পোকাটা পাচ্ছি না আর কি। লাইনে পানিতে সমস্যা নাই, এখন পানিতে পোকা পাই না। আমি পানি একদম পরিষ্কার দেখতে আসি, ব্যবহার করতে আসি। সরবরাহ করা পানি WHO এর গাইডলাইন অনুযায়ী ল্যাবরেটরিতে পরীক্ষা করে তা সরবরাহ নেটওয়ার্কে দেয়া হয়, যেখানে কোনো ধরনের জীবাণু বা পোকামাকড় থাকার সুযোগ নেই বলে জানায় ওয়াসা কর্তৃপক্ষ। সমস্যাটা হয় গ্রাহক কেন্দ্রে আসলে গ্রাহকরা যথাযথভাবে তাদের রিজার্ভার, তাদের নেটওয়ার্ক সহ, বাসার যে নেটওয়ার্ক সহ রিজার্ভার পরিষ্কার যথাযথভাবে করলে এই সমস্যাটা
কোনোভাবেই থাকার কোনো সুযোগ নাই। ক্লোরিনেশনের যে একটা স্মেল আসে পানিটাকে মানে বিশুদ্ধকরণের জন্য বা লাইনে যে ক্লোরিন দিতে হয় সেই একটা স্মেল আসে, সেটাকে তারা বলতেছে একটা গন্ধ আসে। প্রতিটি বাড়িতে পানি সংরক্ষণ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বানও জানায় ঢাকা ওয়াসা। এখন গ্রাহকদের উচিত ওভারহেড ট্যাঙ্কিতে যখন কেমিক্যালগুলো দেয় জীবাণুনাশক, ওই কেমিক্যালটা প্রত্যেকটা বাসার ট্যাপ দিয়ে কেমিক্যালটা পাস করানোর জন্য, তাহলে ভিতরে যদি কোনো লাভা বা কোনো ডিম বা কোনো পোকা থাকে এগুলো কিন্তু নষ্ট হবে। না হলে হবে কি আমি ট্যাঙ্কি দুইটা পরিষ্কার করলাম, এরপর আমি বিশুদ্ধ পানি যতই দেই ওই নেটওয়ার্কের ভিতরে যদি কোনো পোকা থাকে ওইটার সাথে যখন আবার সংস্পর্শে আসবে ওইখান থেকে আবার পোকা তৈরি হবে। পানি সংক্রান্ত যে কোনো অভিযোগে ওয়াসার কল সেন্টার 16162 নম্বরে কল করলে সব ধরনের সমস্যা সমাধান করা হয় বলেও জানায় কর্তৃপক্ষ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি দানের সিন্দুক থেকে এবার পাওয়া গেছে 9,17,80,687 টাকা। 4 মাস 12 দিন পর দান বাক্স খুলে মসজিদের জন্য এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের সিন্দুকগুলো খোলা হয়। মেলে 28 বস্তা টাকা। এরপর শুরু হয় গণনার কাজ। দান সিন্দুক থেকে নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। গণনায় পাগলা মসজিদ, মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট 321 জন ছাত্র শিক্ষক এবং রূপালী ব্যাংকের 80 জন কর্মকর্তা কর্মচারী সহ মোট 401 জন অংশ নেন। নিরাপত্তা দেয় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এর আগে গত 30 নভেম্বর মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল 8,21,34,000 টাকা। পাহাড়ে শুরু হয়েছে বর্ণিল বৈশাখী উৎসব। পাহাড়িদের এই বর্ষবরণ উৎসবে রয়েছে নানা আনন্দময় আয়োজন। বাংলা বছরের শেষ 2 দিন এবং নতুন বছরের প্রথম দিন বৈশাখী উৎসব পালিত হয় বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। পূজা অর্চনা, পাচন আর পিঠাপুলির নিমন্ত্রণ, পানি খেলা সহ নানা আয়োজনে বর্ণিল হয়ে ওঠে পাহাড়ি জনপদ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আশিকুর রহমান। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। নতুন বছরের এই আয়োজনকে আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীরা বলে বৈশু, মারমারা বলেন সাংরাই আর চাকমারা বিজু নামে ডেকে থাকেন। এই 3 উৎসবের প্রথম সম্মিলিত রূপ নিয়েই বৈশাখী। পাহাড়ে বর্ষবরণের বৈশাখী উৎসবের শুরু বছরের শেষ 2 দিন থেকেই। সকালে খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করেন। এরপর পানিতে ফুল ভাসিয়ে দেবীর উদ্দেশ্যে পূজা করেন তারা। আজকে আমাদের ফুল বিজু। আমরা মূলত অতীতের দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। প্রতি বছর 12 এপ্রিল আমরা এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করে থাকি। 11টি বাঙালি ছাড়াও 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে বৈশাখী উৎসবে বর্ণিল বান্দরবান। এদের মধ্যে মারমা সম্প্রদায়ের সাংরাই উদযাপিত হবে সপ্তাহব্যাপী। এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ পানি খেলা। একে অপরের গায়ে স্বচ্ছ পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে দলগত এই আয়োজন। ফুলের মাধ্যমে, মোমবাতির মাধ্যমে এগুলো আজকে আমরা নদীতে ভাসিয়ে দিচ্ছি। আমাদের বিজু উৎসব খেলা চলবে আজকে রাতে। আগত নতুন বছরটাকে আমরা যেন বরণ করতে পারি, আমাদের দেশে যেন সুখ শান্তি বিরাজ করে। কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে রাঙামাটিতেও শুরু হয়েছে বৈশাখী উৎসব। তবে রোববার ঐতিহ্যবাহী পাচন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হবে এর মূল আনুষ্ঠানিকতা। আমরা আজকে যে এখানে অনেক আনন্দ উৎসব করতেছি, এখানে সবাই মিলে আনন্দের সাথে আমরা এই বিজু উপভোগ করতে চলেছি। এদিকে উৎসব নিরাপত্তা ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কাঁচামাল থেকে উৎপাদিত পণ্যের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা চায় বাংলাদেশ। রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় এই দাবি জানায় সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক থেকে উত্তরণে সরকারের কৌশলগত আলোচনা ও পলিসি পরিবর্তনের দাবি জানান বক্তারা। তরিক ইসলামের রিপোর্ট।
বাংলাদেশের রপ্তানির উপর মার্কিন শুল্ক আরোপ ও তার উত্তরণের পথ নিয়ে আলোচনা করতেই এই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। আলোচনায় অংশ নেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI, পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আলোচনায় দীর্ঘমেয়াদে সংকট কাটাতে বাজার ভিত্তিক সমাধান ও সরকারের নীতি পরিবর্তনের দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। ডেফিনেটলি আপনি যদি ইউএস টেরিফের বিষয় আসেন, অবশ্যই ডিপ্লোম্যাটিক চ্যানেলে সবচেয়ে বড় কাজটা করতে হবে। ইট ইজ নট অনলি ট্রেড ইস্যু। সেটা হচ্ছে যে ইউএসএ গভর্নমেন্ট যেভাবে তারা সব আইটেমের উপরে ট্যারিফ ইম্পোজ করেছে, এটা না করে if they could divide these products into 3 category, আমরা ইম্পোর্ট কত বেশি করতে পারি সেটার উপরে কিন্তু ওদের অ্যাট্রাকশন হয়তো বেশি হবে। এ সময় নতুন করে মার্কিন শুল্কের নেতিবাচক দিক তুলে ধরেন BTMA সভাপতি। দাবি জানান মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে অস্ট্রেলিয়ার মতো শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার। আমরা যদি কনভিন্স করতে পারি যে আমেরিকান কটন দিয়ে তৈরি করা পোশাক তুমি আমাকে প্রেফারেন্সিয়াল ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, এটা যে অবাস্তব তা না, অস্ট্রেলিয়া অলরেডি আমাদেরকে দিয়েছে। দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সুবিধা নিতে সরকারের নীতি ও কৌশলগত সহায়তার দাবি জানান ব্যবসায়ী নেতারা। ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিদেশি ওমরা যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে বিদেশি ওমরা যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সময় শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে আগামী 29 এপ্রিলের মধ্যে সব ওমরা যাত্রীদের দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করলে এটি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর ফলে ওমরা যাত্রীদের জরিমানা, কারাদণ্ড ও বহিষ্কারের মুখে পড়তে হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। মর্যাদা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে 39 রানের বড় ব্যবধানে হারিয়ে যৌথভাবে শীর্ষ দল হিসেবে সুপার 6-এ উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2016 সালের পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে আবাহনীর বিপক্ষে জয় পেল সাদা কালো শিবির। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে 264 রানে অল আউট হয় মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ 114 রান করেন আনিসুল ইসলাম। আবাহনীর বোলার নাহিদ রানা 3টি উইকেট তুলে নেন। জবাবে 265 রানে জয়ের টার্গেটে নেমে 225 রানে অল আউট হয় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ 80 রান করে নাজমুল হোসেন শান্ত। মোহামেডানের বোলার এবাদত হোসেন 4 উইকেট তুলে নিয়ে আবাহনীর ধস নামান। এই জয়ে 11 ম্যাচে মোহামেডানের পয়েন্ট বেড়ে হল 18। অন্য ম্যাচে প্রাইম ব্যাংককে 5 উইকেটে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইন পুকুরকে 28 রানে পরাজিত করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্র, মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান, গণহত্যার বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন, পাড়া মহল্লার সর্বত্রই প্রতিবাদের ঝড়, দলমত নির্বিশেষে এক কাতারে সবাই অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার মোটিভ যারা পুড়িয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী বললেন সংস্কৃতি উপদেষ্টা। শাহবাগ থানায় মামলা, তদন্ত কমিটি গঠন। পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে মন্তব্য বিশ্লেষকদের। বাহিনী পুনর্বিন্যাসের সংস্কার কমিশন গঠনের প্রস্তাব। এবং সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না জাসদ ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণের সংলাপের মূল লক্ষ্য জানালেন আলী রিয়াজ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।